স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ষষ্ঠ দিনে গড়ালো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন। এতে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে 1045 জন নিহত এবং 6000-এর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের হামলায় বুধবার ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে অন্তত 80 জন প্রাণ হারান। জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরায়েল লক্ষ্য করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এসব হামলা চালাচ্ছে ইরান। এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 17 ও 18তম দফার হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেশ কিছু উন্নত রাডার সিস্টেমকে ধ্বংসের দাবি করেছে IRGC। বৃহস্পতিবার 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহতে দাবি করেছে সৌদি আরব। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সংশোধনের সুযোগ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে দেশে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সকাল 9:30টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। আনসার ভিডিপি, বৃক্ষরোপণ সংক্রান্ত সেল ও সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশ সংক্রান্ত সেলের সাথে সভা করেন তিনি। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা জানান, পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ এবং চলতি বছরেই 5 কোটি বৃক্ষরোপণ করা হবে। আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। কৃষি পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। পরে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়, প্রয়োজনে সংযোজন বা বিয়োজন করা যাবে। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিংয়ের জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা সামাল দিতে সরকার জ্বালানি সাশ্রয়ে জোর দিচ্ছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী। এটা তো সারা পৃথিবীর সমস্যা হয়ে গেছে। আমার হাতে যা আছে সেটাকে সাশ্রয়ীভাবে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই লাইন ঠিক না হবে। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদে বাড়তি মানুষের চাপ সামলাতে প্রস্তুতি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে পুরাতন কোচ মেরামতের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে 100টি স্পেশাল কোচ ট্রাফিক ডিভিশনে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ। ঈদে মানুষের ঘরে ফেরা নিশ্চিত করতে প্রতি বছর বাড়তি চাপ সামাল দিতে হয় রেলওয়ে কর্তৃপক্ষকে। এই জন্য ঈদের আগে 100টি স্পেশাল কোচ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোচ মেরামতে ব্যস্ত সময় পার করছে সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক কর্মচারীরা। এরই মধ্যে 60টি কোচ পুরোপুরি প্রস্তুত করে ট্রাফিক বিভাগে হস্তান্তর করেছে তারা। বাকি 40টি কোচ মেরামত চলমান রয়েছে। লক্কর-ঝক্কর এসব কোচ মেরামত করে নতুন রূপ দিচ্ছে শ্রমিকরা। পুরাতন চাকা মেশিনে ঘষে করা হচ্ছে সচল। ঈদ ঘনিয়ে আসায় নির্ধারিত সময়ে কোচ প্রস্তুত করতে বাড়তি সময় কাজ করতে হচ্ছে শ্রমিকদের। ঈদ উপলক্ষে অন্যান্য মৌসুমে যে আউটটান হয় তার চেয়ে আমরা বেশি আউটটান দিয়ে থাকি। আমাদের সৈয়দপুর রেলওয়েতে কর্মী স্বল্পতা রয়েছে। এবারের ঈদ উল ফিতরের ঘরমুখী মানুষের যাত্রা ভালো করার জন্য, স্বাচ্ছন্দ্যবোধ করার জন্য আমরা 106টা গাড়িকে 36 দিনে 106টা গাড়ি আমরা টার্গেট নিয়েছি। মাত্র 25% জনবল দিয়েই চলছে কোচ মেরামতের কাজ। তারপরও সময় মতো কোচ প্রস্তুত করা সম্ভব হবে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা। আপনারা জানেন যে সৈয়দপুর কারখানা প্রতি বছরই ঈদে অত্যাধিক কাজ করে থাকে, অর্থাৎ আমাদের 100টি কোচ এবারে আউটটানের লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি
প্রায় দ্বিগুণ লোড নিয়ে আমরা কাজ করছি। আমাদের শ্রমিকরা অত্যাধিক পরিশ্রম করছে, শ্রমিক সংখ্যা কম। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমরা 100টি কোচ আউটটার্ন দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি, যার মধ্যে 60টি কোচ ইতিমধ্যে বের হয়ে গিয়েছে, বাকি 40টি কোচ আমাদের প্রক্রিয়াধীন আছে বের হওয়ার। আশা করি যথাসময়ে আমরা এগুলো কোচ ট্রেন বহরে যোগ করতে পারবো। কোচ মেরামতের কাজ শেষ করতে শ্রমিকদের ছুটি বাতিল করার কথাও জানান তিনি। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। নারী এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে কাল উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হারায় দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই পিটার বাটলারের শীর্ষদের। মূল একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লাল সবুজদের। লক্ষ্যটা যখন টিকে থাকার, মনের জেতেটাও বেশি। এএফসি এশিয়ান কাপে প্রথমবার খেলতে নেমে মন জয় করে নিয়েছে ঋতুপর্ণা আনিকারা। বাকি এখন পয়েন্টের। কিন্তু বাস্তবতাও যে বেশ কঠিন তা আবারও মনে করিয়ে দিলেন কোচ। গোল করার চেয়ে তা আটকানোটাই মূল চ্যালেঞ্জ। কোরিয়া কেমন দল, তাদের খেলার মান কেমন তা সবারই জানা। নিশ্চয়ই আমরা ধারণা করতে পারি ফলাফল কি হতে পারে, তাই বলে চেষ্টা করা যাবে না তা নয়। চীনের বিপক্ষে মেয়েরা যা খেলেছি তাতে আমি আত্মবিশ্বাসী কোরিয়ার বিপক্ষেও শেষ পর্যন্ত লড়ে যাবে। দলে কিছু পরিবর্তন আসবে, তবে একাদশ নিয়ে আমি এখনো ভাবছি। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে উত্তর কোরিয়া। এ নিয়ে তারা অংশ নিচ্ছে 11 বার। আসরে 3 বারের চ্যাম্পিয়নদের লক্ষ্য আগেভাগেই গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় পর্বে খেলা। উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পরই তাদের নিয়ে পরিকল্পনা শুরু হয় আমাদের। বি গ্রুপে থাকা বাকি 3 দলের চেয়ে বাংলাদেশ ভিন্ন দল। ড্র করলেই হবে, তবে আমাদের লক্ষ্য গোলের সংখ্যা বাড়ানো। সিডনির আবহাওয়া তথ্য অনুযায়ী ম্যাচ ডে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনো রোদ, কখনো বৃষ্টি। আবহাওয়ার লুকোচুরির মাঝে আরেকটি ম্যাচ খেলার প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ। পার্থের ম্যাচটি কি শুধুই নিয়ম রক্ষার হবে, নাকি নতুন কোনো স্বপ্ন পূরণে সিডনি ছাবে আফিদা আনিকারা তার ফয়সালা হবে কম ব্যাংকের এই সবুজ গালিচায়? মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, সিডনি, অস্ট্রেলিয়া। এই ছিল দীপ্ত সংবাদে। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।